কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে। পাবলিশিংয়ে এলেন কেন? সত্যি কথা বলবো, আমি হ্যাঁ, মিথ্যে কথা না বললে তো বেঁচে থাকতে পারবো না এখানে, তাই না? আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপরে মাস্টার্স করেছি, তারপরে বিএড করেছি। আর কিছু বলার দরকার আছে? রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। এবং এখানে ইন্টারেস্টিং যে শব্দেরও রং আছে, শব্দটা আমাকে টানলো। পত্রিকার সবাই রয়েছেন এখানে, ফলে টিম রংছুটের সঙ্গে আমরা এখন কথা বলবো। আপনার নামটা দাদা? আমি সন্দীপন, প্রধান সম্পাদিকা মৈত্রেয়ী, আমাদের বিপণন প্রধান পরমা মিত্র। মৈত্রেয়ী পেশায় সঙ্গীত শিল্পী। উনি গত 7 বছর ধরে কর্মসূত্রে দুবাইতে থাকেন। বইমেলা উপলক্ষে শুধু বইমেলার জন্যই এখানে আসেন, আবার বইমেলা শেষ হলে চলে যান। তো মানে এইটা বললাম শুধু এই কারণে বোঝাতে, যে তাহলে বুঝতে পারবেন যে কমিটমেন্টটা কতখানি থাকে। আমাদের পত্রিকা আরম্ভ হয়েছে 2011-তে। একটা একটু ব্যতিক্রমী পত্রিকা, মানে ব্যতিক্রমী প্রয়াস। অন্য পত্রিকায় যেমন বইমেলা বা কোনো সংখ্যা বেরোনো উপলক্ষে লেখা নেওয়া হয়, আমাদের সেরকম না। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ট্রু লাভ ডাজ এক্সিস্ট। এই লাভ শব্দটা কিন্তু শুধু এমনি ভালোবাসা নয়, যার যা প্যাশন তাই নিয়ে সেখানে তারা লেখেন। এবং সারা বছর ধরে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যত লেখা ওখানে পোস্ট হয়, তার থেকে বেছে লেখা নেওয়া হয়। অর্থাৎ বইমেলার জন্য আলাদা করে বা পত্রিকা প্রকাশের জন্য আলাদা করে কোনো লেখা নয়, লেখাগুলো একটা সারা বছরের প্রয়াসের থেকে বাছাই করা কিছু লেখা। তো আমাদের উদ্দেশ্য দুটো ছিল। এক হচ্ছে সুস্থ একটা পাঠক সংস্কৃতি তৈরি করা, অর্থাৎ পাঠকরা যেন ভালো লেখার দিকে আকৃষ্ট হন। আরেকটা হচ্ছে আমরা বিশ্বাস করি সবার মধ্যেই লেখা আছে, তাকে যদি একটা মঞ্চ দেওয়া যায় সে সেটা প্রকাশের রাস্তা খুঁজে নেবে। সুতরাং নামকরা লেখকরা, আমরা চেয়েছি সাধারণ লেখকদের মধ্যে থেকে উঠে আসুন, এবং উঠে এসছেন। আমাদের বেশ কয়েকজন লেখকের নিজস্ব বই পাবলিশ হয়েছে অন্য পাবলিকেশন থেকে, তারা নিয়মিত লিখছেন দেশ বা অন্যান্য পত্রিকায়। তো এই প্রয়াসটাতে আমরা কিছুটা সফল হয়েছি। দেখুন, লিটল ম্যাগাজিন মানেই তো সে নতুন লেখক তৈরি করে। একদমই তাই। তৈরি করা বলি না, আমরা তাদেরকে একটা মঞ্চের একটা সুযোগ করে দিই, সেখান থেকে উঠে আসেন। এবং একদম কর্মসূত্রে প্রতি বছর আসি বইমেলার কারণে। এইগুলো আমাদের নোটবুক, অ্যাকচুয়ালি আমাদের এবছরের নতুন বই এইটা। আর এইগুলো প্রতি বছরের বই, আমাদের ইয়ারলি ম্যাগাজিন এটা। কথা বলেছিলেন, যত সমাজ থেকে প্রেম হারায় তত মানুষ প্রেমের গল্প কবিতা লেখে। এই যে 2026-এ আপনারা চারিদিকে যখন যুদ্ধ ইত্যাদি চলছে, তখন প্রেমকে খোঁজার চেষ্টা করছেন, লাভকে খোঁজার চেষ্টা করছেন, এর তাৎপর্যটা কি? 2026 বলে না, এই যে লড়াই যুদ্ধ চিরকালই ছিল, প্রতি বছরই ছিল। একদম মানে সৃষ্টির আদিকাল থেকে দেখে আসছে এই যুদ্ধ, এক্সিস্টেন্স। না, অ্যাটম বোমাওয়ালা যুদ্ধই তো যুদ্ধ নয়, এক্সিস্টেন্সের জন্য লড়াই তো হয়েই আসছে। আর প্রেমও আছে, তাই থাকবেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে যুদ্ধ বা এই যে আগ্রাসন বা এই যে হিংস্রতা, এখন এটা নিউ নর্মাল। আরও দিন যত যাবে এটা থাকবে। তো এবারে আপনি যদি আমাদের সম্পাদকীয় দেখেন, সম্পাদকীয়তে আমাদের সম্পাদকরা প্রথমেই লিখেছেন যে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটা নিয়ে আমরা যুদ্ধ থামাতে চাইছি বা যুদ্ধ বন্ধ করতে চাইছি, এগুলো নিয়ে আমরা পারবো না কিছু করতে। কিন্তু আমরা যেটা পারি, মানুষের মধ্যে শুভ চেতনাটা ছড়িয়ে দিতে পারি, যাতে হয়তো পরবর্তী প্রজন্মের আরও কিছু মানুষ অন্যভাবে ভাববেন।
তার হাতে কোনো ঘড়ি নেই, বই আছে, এবং এই ভদ্রলোক বললেন যে তিনি পথ শিশুদের জন্য কাজ করেন। প্রথমে বললেন ইন্টারভিউ দেব না, পরে আমি তাকে বিশ্বাস দিলাম যে আমি ক্লাস 7 অবধি পড়াশোনা করেছি, ফলে আমার মতো লোককে ইন্টারভিউ দিতে কোনো চাপ নেই। দাদা, আপনার নামটা? আমার নাম তপন মিশ্র। তপনবাবু, আপনি কি পথ শিশুদের পড়ানোর জন্য রাস্তায় নেমেছেন? না, আমি চেষ্টা করছি, মানুষকে সচেতন করছি, বলছি যে তারা যদি সবাই এগিয়ে আসেন এই কর্মকাণ্ডে তাহলে খুবই ভালো লাগে, নিশ্চয়ই তারও ভালো লাগবে। এই বইগুলো কি বর্ণ পরিচয় দেখছি না? আচ্ছা, সব রকম বই আছে এর মধ্যেই, এখানে সব রকম বই আছে, বর্ণ পরিচয়, অ ক খ আছে, এবিসিডি আছে, ছড়া আছে, ধারাপাত আছে, সব কিছু আছে একটা বইয়ের মধ্যে, অল ইন ওয়ান। এটাই দেখলে পরে সব কিছুই পড়তে পারবে সে। এই বইগুলো কি আপনার লেখা? না না না, আমার লেখা নয়, এটা বাজারে কিনতে পাওয়া যায়, সেইগুলোই তারা যদি প্রথম ভাগ, এটা একটা পড়াশোনার প্রথম ভাগ। আপনারা কি করবেন এই বইগুলো, মানে এই বইগুলো বিক্রি করবেন? এখন এটার একটা তো মূল্য আছে, সেই মূল্য দিয়ে তুমি কিনে যদি পথ শিশুদের হাতে তুলে দেন, নিশ্চয়ই ভালো লাগবে, তারও ভালো লাগবে। আমি প্রচারটা করছি, এবার আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই, সেটা আপনি অন্য জায়গাতে কিনেও তার হাতে অন্তত দিন। শিক্ষার সূচনাটা আপনার হাত দিয়ে যাতে হয়, সেই বাচ্চাটা ধরুন বইটা চোখে দেখবে, তো অন্তত অ ক খ চোখে দেখবে। আর কেউ যদি তাকে একটু দেখিয়ে দেয় যে এটা অ ক 1 2, সে অন্তত চোখে দেখলো আর কানে শুনলো। তো এই বইটা যখন আপনি তুলে দিচ্ছেন তাহলে আপনার দ্বারা সে লেখা পড়াশোনার একটা সূচনাটা তো হলো, কানে তো শুনলো, চোখে তো দেখলো, তারপরে সে বইটা ছিঁড়ে দেবে। বাচ্চা হতেই পারে, এটা আমরাও ছোটোবেলায় বই ছিঁড়েছি, খেলনা ভেঙেছি। না, আমাদের ছেঁড়াগুলো অ্যালাউড, পথ শিশু বই ছিঁড়বে এটা শুনলেই মানুষ একটু ভিড়মি খায়। না না, সবাই, না না, এটাই তো কথা, বাচ্চারা দুষ্টুমি করবে না, বাচ্চারা খেলবে না, এ কথা এটা সে ভুলে যায়, তার ছোটোবেলা শিশুবেলা সেও এই জিনিসটা করেছে। ব্যক্তিগত পেশাগত জীবনে কি করেন? এই রে করেছি তো অনেক কিছুই, তার মধ্যে এটাও একটা পার্ট। আমি ব্যবসা করি, কিন্তু আমার এটা একটা নেশা, যেটা সচেতন করাই হচ্ছে ব্যাপার। কেমন রেসপন্স পাচ্ছেন? আমি দেখলাম আপনি একা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কি আর বলবো, সত্যি না, এই বিষয়ে আর কিছু বলার নেই। আপনাকে পার করে দিতে বলে, বইমেলা থেকে বেরিয়ে যেতে বলেছিল? গত বছরও তাই, এবছরও তাই, কিন্তু কি যুক্তি? যুক্তি তো সে দেখাচ্ছে না। এই লেখাটার মধ্যে শিক্ষার প্রচার করছি বলে তাতে বোধহয় বাধা আছে একটু। এতক্ষণ একটা লাইভ করছিলাম, বইমেলায় যেন স্বপ্নের ভাষাটা কথা বলছিল, আর সেই লাইভ করার মাঝখানেই এই বন্ধুটি এসে বলল আমি একটা গান গাইতে চাই। ফলে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়ের মতোই এই লাইফটা সম্পূর্ণতা পেল এই বন্ধুর গান গাইতে চাওয়ার জন্য। যদি আমার চেয়ে বয়স অনেক সিনিয়র হবেন, তবু বন্ধুত্বের কোনো বয়স হয় না। 70 বছরের এই বন্ধু এই মুহূর্তে একটা গান গাইতে চাইলেন। হ্যাঁ, আমি সুস্বাগতম। এবছর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ চলছে। আমি ঋত্বিক ঘটকের একটা বিখ্যাত সিনেমা যুক্তিতক্ক গপ্পতে রবি ঠাকুর একটা গান গেয়েছিলেন, দেশাত্মবোধক, যে এই আবহটা খুব মানে খুব রেলিভেন্ট আবহ। কেন আমরা সারা দেশব্যাপী এক তিমির ঘন রজনী, কোথাও কোনো আলোর রূপলি রেখা দেখা যাচ্ছে না, কিন্তু একদিন দেখা যাবে। আমরা সবাই এখানে আলোর পথযাত্রী। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে, এরা চাহে না তোমারে, চাহে না যে, আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। তারপরে এসে বলছেন
জীবনানন্দ বলেছিলেন, আমাকে একটা কথা দিতে পারো যা হবে আকাশের মতো সহজ মহৎ বিশাল গভীর। কোথাও কোনো কথা নেই, কেউ কথা রাখেনি, দেশে আমরা দাঁড়িয়ে আছি হয়তো, কিন্তু তবু কিছু মানুষ হয়তো চেষ্টা করছেন তাদের মতো করে কিছু করার। সেই জায়গা থেকে কলকাতা পাবলিশিং হাউসের কর্ণধারের সঙ্গে আমরা কথা বলবো, এবং এখানে কবিও আছেন। আপনার নামটা কাইন্ডলি। নমস্কার, আমার নাম সুদীপ্ত সর্বজ্ঞ। ও, আপনি সর্বজ্ঞ, মানে গুগলের মতো? না না না, একদমই নয়, আমি সব জানি না। পাবলিশিংয়ে এলেন কেন? সত্যি কথা বলবো, আমি হ্যাঁ, মিথ্যে কথা না বললে তো বেঁচে থাকতে পারবো না এখানে, তাই না? আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপরে মাস্টার্স করেছি, তারপরে বিএড করেছি। আর কিছু বলার দরকার আছে? উত্তর। আচ্ছা, এখানে আপনারা যে বইগুলোর ওপর জোর দিচ্ছেন, এখন তো সব দিকে পাবলিক, এটা কি লেখকদের সেলফ পাবলিশিং করাচ্ছেন? না না না, আমরা সম্পূর্ণ নিজের পয়সা দিয়ে এবং নিজেরা পছন্দ করে আমন্ত্রণ জানাই লেখকদেরকে, তারপর তাদের থেকে পাণ্ডুলিপি নিয়ে বই করি। তবে এমন নয় যে একটাও সেলফ পাবলিকেশন করি না। যেমন এই বছর আমার প্রায় 30টা বইয়ের মধ্যে একটা সেলফ পাবলিকেশন রয়েছে, এবং সেক্ষেত্রেও সেলফ পাবলিকেশনে আমরা পাণ্ডুলিপি নিই, প্রায় 1 মাস মতো রাখি, আমরা পড়ে আলোচনা করি, তারপর সেটা বই হিসেবে বেরোয়। ফলে জাস্ট মুক্ত পথ নয় যে টাকা দিলেই বই হবে, না, দুঃখিত, সেটা হয় না। সেখানে ঝাড়াই বাছাই চলে অনেক। চায়ের সঙ্গে টাও আছে একদম। এখন আমরা যেটা দেখছি, বাংলা সাহিত্যের মান ক্রমশ কমছে। ফলে কারণ এখন প্রচুর বই চারদিকে। আমেরিকায় একটা প্রবাদ আছে যে মানে প্রডিউস মোর অ্যান্ড প্রডিউস রাবিশ, জনগণের টেস্টকেও ধ্বংস করে দেয়। সেই জায়গা থেকে আপনাদের পাবলিকেশনের অনন্যতা কোন জায়গা? জানি না, আমাদের তো খুব বেশি প্রোডাকশন হয় না, ফলে এই দলের মধ্যে সম্ভবত আমি পড়ি না, আমার খুবই কম বই হয়, এবং যেগুলো হয় যেমন বললাম ঝাড়াই বাছাই করে হয়। ফলে যে কটা বই হয় অন্তত আমাদের কাছ থেকে যা বেরোয় সেগুলো আমার মানে প্রত্যেক কটা ভালো বই। আমি এখানে দেখছিলাম যে আপনাদের একটা রাজনৈতিক সচেতনতাও আছে, যে ভাষার ওপর আগ্রাসন চলছে, হিন্দুস্তানের যে লজিক আসছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনারা ডেল করতে চাইছেন। এই যে আমাদের বাঙালিদের ওপর এখন একটা তীব্র আক্রমণ আসছে, ভাষার ওপর আক্রমণ আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো বই প্রকাশ করি, আমার হাতে ক্ষমতা খুবই কম। যারা লেখক তাদের হাতে বরঞ্চ ক্ষমতা আছে কিছু লেখার। হ্যাঁ, আমার দিক থেকে ক্ষমতা বলতে গেলে এই বিষয় নিয়ে যেখানে মুক্তভাবে কথা বলা হচ্ছে, সেই পাণ্ডুলিপিগুলোকে বেছে একটু বেশি দুঃসাহসের সঙ্গে বই প্রকাশ করতে পারলে সেটাই আমার পক্ষে অনেক কিছু করা। তো সেটুকুনি আমি করি, ব্যাস। ফলে উনি কিন্তু লেখকের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিলেন। হ্যাঁ, ফলে এটা চাপিয়ে দিলেন, এবং আমাদের সঙ্গে একজন লেখক রয়েছেন। আপনার নামটা? গার্গী সেনগুপ্ত। আপনি কি মূলতই কবিতা লেখেন? হ্যাঁ, লেখার ক্ষেত্রে মূলত কবিতা লিখি, গদ্য অল্প বিস্তর লিখি। এই মুহূর্তে আমাদের চারপাশে একটা অ্যালিয়েনেশন আছে। আপনার কবিতার বই দেখেও মনে হচ্ছিল যে কোনো কিছুই আর দাঁড়াচ্ছে না, সম্পর্ক থেকে মানুষের জীবন কোনো কিছুই যেন দুপায়ে দাঁড়াচ্ছে না। সেই জীবনানন্দের কবিতার মতো আমরা যেন কোথাও একটা অন্ধকারে হারিয়ে যাচ্ছি। যে শালিক ঝড়ে হারিয়ে যায় সে ফিরে নাহি আসে। আপনার কবিতায় এই মুহূর্তে কোন অ্যালিয়েনেশনটা সবচেয়ে বেশি ফুটে ওঠে? দেখুন, সব কিছুই তো নদীর মতো প্রবহমান, ফলে সবটাই যাবে, আসবে, থাকবে, সবটাই থাকবে। সম্পর্ক একরকমভাবে তার বিবর্তন হবে, লেখার বিবর্তন হবে, ভাষার বিবর্তন হবে, এটাই তো জীবন। কোনো স্বপ্নের কথা বলবেন কবি হিসেবে, যেটা 2026-এ দেখতে চান? পৃথিবীর সব মানুষের পেটে ভাত, পৃথিবীর সব মানুষের মুখে তার ভাষা, পৃথিবীর সব মানুষের মধ্যে ভালো মানুষ হবার সচেতনতা। প্রতিবার যে রংছুটের একটা করে সংখ্যা বেরোয় বইমেলায়, তাছাড়াও বেশ কিছু ব্যক্তি লেখকের লেখা বেরিয়েছে, যেমন এই যে কাহন, তারপরে আরেকটা বই আছে আমাদের জীবন দিনের কথা। তাছাড়া এবছর মৈত্রেয়ীর নিজস্ব বেরিয়েছে ছোটদের জন্য, এখন তেপান্তর রূপকথা। ছোটদের জন্য আমরা সবসময় চেষ্টা করি কিছু একটা করতে। এই লেখার বইয়ের প্রচ্ছদ হচ্ছে পরমার করা, আর বইয়ের সমস্ত লেখা মৈত্রেয়ীর। এবং আমরা চেষ্টা করি হচ্ছে আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যতটা সম্ভব কম দামে বইটা রাখার, অর্থাৎ সেজন্য প্রচ্ছদ আঁকা, ডিটিপি করা, সমস্ত কাজটা আমরা নিজেরাই করি। এগুলোর জন্য পয়সা খরচ একদম করি না আমরা, সেজন্য খুব কম দামে, মানে একটা স্যান্ডউইচের থেকেও কম দামে আমরা বই বিক্রি করতে পারি। এভাবে বলবেন, এটা খুব শুনতে খারাপ লাগে। হ্যাঁ, কিন্তু তাতেও মানুষের আমাদের কাছে সেটা
আজকে শেষ প্রশ্ন, এখন দেবান্তরে আমাদের এখানে তো রূপকথার গল্পের একটা আলাদা জনার আছে। আমরা এখানে দেখেছি যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সহ ঠাকুমার ঝুলি, আমরা রূপকথায় একবারে বিশ্ব সাহিত্যকে চ্যালেঞ্জ জানাবেন। আপনি রূপকথায় কোন জায়গাটা ধরুন? আমি রূপকথা ঠিক আমাদের যেগুলো মানে পুরনো গল্প যেগুলো আমরা ছোটোবেলায় শুনে এসেছি কিন্তু আজকালকার বাচ্চারা হয়তো হার্ডলি শুনতে পায়, সেগুলোকে একটু একসাথে কোলাপ করে আমি চেষ্টা করেছি যাতে আজকালকার বাচ্চারাও আমাদের ছোটোবেলার এক টুকরো অ্যাটলিস্ট ওদের দিতে পারি। আস্তে আস্তে তো ফুরিয়ে যাচ্ছে ওইগুলো, কিশোর সাহিত্য আছে বাট একদম ছোটদের জন্য কি আছে, আমি চেষ্টা করেছি আমাদের ছোটোবেলার এক টুকরো ওদেরকে দিয়ে যাওয়ার জন্য। আলো অন্ধকারে যাই, স্বপ্ন নয়, মৃত্যু নয়, কোনো এক বোধ কাজ করে। আর এই মুহূর্তে নীলার্ণব কবির সঙ্গে কথা বলছি। ও আমার অনেক দিনকার বন্ধু। ও একটু আগে বলেছিল কবিতা পড়ে কি হবে, তাই আমি বললাম কবিতা পড়ে ভাটপালি হবে, কবিতা পড়ে ইলিউশন হবে। ফলে সেই জায়গা থেকে নীলার্ণবের একটা কবিতা শুনবো। আপনাকে স্বাগতম, তোকে স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ। কি বল, এটা এটা ধরে বলতে হবে ঘরে। এটা অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো একটা বই। হ্যাঁ, এটার নাম হচ্ছে সলিড 16। সলিড 16 অন্তত 20 বছর আগের লেখা বই একটা। সেই বইয়ের এখানে প্রথম একটা লেখা পড়া যেতে পারে, যদিও আমার কবিতা একটু পড়ার ব্যাপারে একটু সমস্যা আছে। হ্যাঁ, ঘরে টিভির শব্দ শোনা গেল, একজন গুলি করে দিয়েছে সিনেমায়, কলতলায় তখন পড়ে যাচ্ছে জল। একজন বয়স্ক মানুষ এসে টিভির শব্দ জলের শব্দের পাশে দাঁড়িয়ে পড়ল। বয়স্ক মানুষটির মাথার সবকটে চুল সাদা, লম্বা দোহারা গড়ন। সিনেমার শব্দের প্রতি সে উন্নাসিক বলে মনে হয়, যদিও করতলে জল নিয়ে আদিক্ষেতা দেখা গেল তার। তারপর কী করল, চোখে জল দিল সে, কাঁধের পাশে চুলের গভীরে জল দিল। তারপর করতল দিয়ে জলকে শব্দহীন করে ফিরে গেল সেইখানে যেখান থেকে নির্দেশ এসেছে। কেন চে আছো গো মা, মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বার নয়নে, মুখ লুকাও মা ধূলি শয়ানে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে চে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, শূন্য পানে চে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায় কি হবে জননী, দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনা হীন পাষাণে, কেন চে আছো গো মা মুখ পানে, কেন চে আছো গো মা।